অনেক পরীক্ষা আসে। ওরা ভালো মাপের নাট্যকার, অনেক ভালো মাপের নাট্যকার। নাটক আর প্রহসন এই দুইটাই সে মূলত লিখেছে। দীনবন্ধু মিত্র লিখেছে এই দুইটা, একই নাটক আর হচ্ছে কি প্রহসন। দীনবন্ধু মিত্র লিখেছেন নাটক আর লিখেছেন প্রহসন, খুব ভালো মাপের লেখক, কিন্তু খুবই ভালো মাপের লেখক। তার প্রহসন সব পরীক্ষা আসে, তার নাটকও সব পরীক্ষা আসে। এটা হচ্ছে এই নবীন, বিজি, কাম, লীলায়, শতবার, বুড়ো, জামাই, এই চরণটা পড়ে নিয়ে আমি পড়ে নিয়েছিলাম। নবীন তার যে নাটক, তার একটা নাটকের নাম হচ্ছে নবীন তপস্বিনী, পরীক্ষা আসে, সব পরীক্ষা আসে তার, আমি আবার বলছি। নবীন তপস্বিনী তার নাটক। তার একটা নাটক আছে কমলী কামিনী, এটাও পরীক্ষা আসে, কমলী কামিনী কার। তার একটা নাটকের নাম আছে লীলাবতী, এটা হচ্ছে তার নাটক। আর এগুলো হচ্ছে তার প্রহসন। তার একটা প্রহসন হচ্ছে শতবার একাদশী, এটাই পরীক্ষায় বেশি আসে। প্রহসন তো এমনি বেশি রঙ্গরসাত্মক হয়, তাই প্রহসনটা বেশি আসে। বিয়ে পাগলা বুড়ো, বিয়ে পাগলা বুড়ো তার আরেকটা প্রহসন, এটাও পরীক্ষা আসে, বিয়ে পাগলা বুড়ো। তার আরেকটা প্রহসন জামাই বারিক, ঠিক আছে। এগুলোই পরীক্ষা বেশি আসে, এই প্রহসনগুলো বেশি পড়তে হবে। আর যে একটা আছে সেটা তো সবাই জানি, নীল দর্পণ, ওটা তো পড়লেও জানি, না পড়লেও জানি। এই হচ্ছে তার চারটি নাটক আর এই প্রহসনগুলো। শতবার একাদশী আবার দেখেন, হিন্দু ধর্ম অনুসারে যারা বিধবা হয় তারা রোজা রাখে। এই রোজা রাখাটাকে বলা হয় একাদশী করা। শতবার কিন্তু রোজা তো ভিতরে রাখবে, সধবা মানে তো স্বামী আছে। কিন্তু এখানে বুঝাইতে চাইছে নিমসাদ নামে এক স্বামী থাকে, যে স্বামী মদ খায়, পরে স্ত্রীকে চুম্বন করে, রাত করে ঘরে ফিরে, তারপর হচ্ছে গরু খায়, স্ত্রী তার উপর বিরক্ত, স্ত্রী থাকতো স্ত্রীর প্রতি কোনো টান নাই, পরনারী আসক্ত। তাই বুঝাইতে চাইছে যাদের স্বামী নিমসাদের মতো, ওই সমস্ত নারীর বিধবা না হইলেও সে বিধবা, ওই সমস্ত নারীর বিধবার মতো, অথবা হওয়া সত্ত্বেও বিধবার মতো একাদশী পালন করা উচিত। তাই পরীক্ষা আসে নিমসাদ কোন প্রশ্নের হিরো, তাহলে অ্যান্সার হবে শতবার একাদশী। বুঝা গেছে? ইজিতে কিছু নাই ভাই, ডিপ মিনিং, হ্যাঁ হ্যাঁ। এরকম স্বামী যদি থাকে তাহলে আর আপনার বিধবা হওয়া লাগবে না, সধবা হওয়া সত্ত্বেও একাদশী করতে পারবেন। আর এখানে বিয়ে পাগলা বুড়ো, এক বুড়ো বয়সে একবার বিয়ে করতে চায়, মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে, আপন মেয়ের অপর বাপেও বিয়ে করতে চায়। তখন মেয়ে কি করে, বন্ধু বান্ধবদের নিয়ে আইসা বাপের বিয়ে করায়। বিয়ার দিন এক ছেলে পাঠায় দেয় রুমের মধ্যে। এরপর বিয়ে পাগলা বুড়ো ছেলে দেখে আও মাও করে চিৎকার দিয়ে বের হয়ে যায় বাসার ঘর থেকে। এরপর সে কানে ধরে, আমি জীবন আর কি করবো না, বিয়ে করবো না। তাহলে আমরা মোটামুটি তার বললাম, তার নীল দর্পণ, নবীন তপস্বিনী, শতবার একাদশী, তার কমলে কামিনী, লীলাবতী, তার বিয়ে পাগলা বুড়ো, জামাই বারিক। আর কেউ যদি পারেন, একটা সিনেমা আছে জমালয়া জীবন্ত মানুষ, দেখলে অনেক মজা পাইবেন, সিনেমাটা দেখেন। উনি অনেক ভালো মাপের সাহিত্যিক, আমি কিন্তু তাকে 5 স্টার দিয়ে দিলাম, অনেকে তাকে অযত্নে অবহেলায় পড়াশোনা করে। আর নীল দর্পণের কাহিনী পরীক্ষা আসে, নীল দর্পণের কাহিনী কোন জায়গায় সেটা একটু বলে দিই। নীল দর্পণের কাহিনী হচ্ছে মেহেরপুর অঞ্চলে, মেহেরপুর, যশোর, কুষ্টিয়া, যেটা থাকে অপশনে, কারণ আগে তো আর মেহেরপুর ছিল না। কাহিনী আসতে পারে, মেহেরপুরের কাহিনী আসতে পারে, কুষ্টিয়া কাহিনী আসতে পারে। ওই অঞ্চলের কাহিনী, একটা ইয়েই থাকে, জমিদার থাকে, সেই জমিদারের 2 পুত্র থাকে। সেই পুত্রের নাম হচ্ছে, জমিদারের নাম গোলক বসু, এটা বাস্তব কাহিনী কিন্তু। এই গোলক বসু 2 পুত্র থাকে, একটা নাম হচ্ছে বিন্দু মাধব, আর একটা হচ্ছে নবীন মাধব। এই 2 পুত্র থাকে। এই জমিদারকে, গোলক বসুকে নীলকররা জেলে ধরে নিয়ে যায়, গোলক বসু মারা যায়। নবীন বসুকে তারা পিটায় হত্যা করে। বিন্দু মাধব মারা যায়, বিন্দুর স্ত্রীও মারা যায়, প্রচুর মারা যায় এই নাটকটার মধ্যে। বেশি মৃত্যুর কারণে ওটা ব্যর্থ হয়েছে, এটা পইরান, আর কিছু বলবো না। এটা হচ্ছে প্রথম আত্মজীবনী, মহিলাদের রচিত প্রথম আত্মজীবনী, রূপজালাল। আর এটা লিখেছেন নওয়াব ফয়জুন্নেসা। মহিলাদের রচিত প্রথম আত্মজীবনী। আর পুরুষদের মধ্যে রচিত প্রথম আত্মজীবনী কে রচনা করেছেন বলেন তো, অপশন দিবা? রবীন্দ্রনাথ না বিদ্যাসাগর? পুরুষদের মধ্যে আত্মজীবনী কে প্রথম রচনা করেছেন? পুরুষদের মধ্যে প্রথম আত্মজীবনী লিখেছেন বিদ্যাসাগর, থ্যাংক ইউ। এখানে বিহারীলাল চক্রবর্তী আপনারা সব পারেন, ভোরের পাখি গীতি কবিতা। একটা বলে দেয়, অনেকে গীতি কবিতা মনে করে, গীতি মানে কি গান মনে করে। ভুলো, এটা গান ধর্মী কবিতা নয়। গীতি কবিতা মানে হচ্ছে নিজের সম্পর্কে, মাই সেলফ এলেন স্বপন। যখন আপনি নিজের সম্পর্কে কিছু লিখবেন, সেটাই গীতি কবিতা। সেই হিসাবে যারা ফেসবুকে কবিতা লেখে এটা নিয়ে বেকা নিয়ে, তারা সবাই এক একজন গীতি কবি। আধুনিক যুগে গীতি কবিতাই সবচেয়ে বেশি। গীতি কবিতাগুলো সাধারণত প্রেমের কবিতা হয়। এই যেখানে দেখেন তিনি এই যে প্রেম দিয়ে আছে, প্রেম বাহিনী, প্রেমের কবিতা হয়, কষ্টের কবিতা হয়, নিজের কবিতা হয়। গীতি কবিতা মানে নিজের কথা, অন্যের কথা না। আপনি মুক্তিযুদ্ধ নিয়ে লিখলেন, সেটা তো দেশের কথা। আপনি নিজে শেখা খাইলেন, সেটা নিয়ে লিখলেন। অঞ্জনা অঞ্জনা গান গাইলেন, উপিয়া উপিয়া তুমি কোথায় গান গাইলেন, এগুলো সব গীতি কবিতা বা গীতি গান। সারদা মঙ্গলে তিনি দেবীর প্রেমে পড়ে যান, সারদা দেবী, দেবী সরস্বতীর সাথে তার প্রেমের কাহিনী আছে সারদা মঙ্গলে। সারদা মঙ্গলে এটা পড়বেন। ঢাকা প্রকাশটা পড়বেন। কৃষ্ণচন্দ্র মজুমদারের জীবন দিবসে এটা পড়বেন, কৃষ্ণচন্দ্র মজুমদারের। এটা পড়েন কৃষ্ণচন্দ্র মজুমদারের, আর কিছু পড়ার দরকার নেই। বিখ্যাত উক্তিগুলাই বেশি আসে, কাটা হেরি খান্ত কেন কমল তলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি হইতে। সঞ্জীব চন্দ্রের বেশি পড়ার দরকার নাই, বড় ভাই ম্যাজিস্ট্রেট ছিলেন। এই পালামোটা পড়বেন, আর বিখ্যাত উক্তি বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, আর কিছু পড়বেন না এখানে, হ্যাঁ।